কিছু সংস্কার যেগুলো নির্বাচন কেন্দ্রিক, যেটি বললেন যে জবাবদিহিতা, মানুষ যাতে ভোট দিতে পারে, কিন্তু আপনাদের যে চিন্তা যে একজন মানুষ তার যেমন প্রার্থিতা, ভোট দেওয়া, পেশি শক্তি, কালো টাকা এগুলো বন্ধ, কিন্তু বাংলাদেশের আর্থসামাজিক প্রেক্ষাপটে আপনাকে মনে হয় যে সামগ্রিক সংস্কার না করে একটি ভোট সুষ্ঠুভাবে গ্রহণ সম্ভব? না, সামগ্রিক প্রয়োজন নেই, যে মোটা দাগে যেগুলো আছে সেগুলো করলেই হয়। এবং সেক্ষেত্রে ধরে তো এমন না যে এটা নির্বাচন হয়ে গেলে পর যারা সরকার হবে তারা কিছু করবে না। এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। হ্যাঁ, আমাদের বডির মধ্যে যেমন একটা সেলুলার চেঞ্জ হইতে থাকে, এরকম এই একটা সমাজ ব্যবস্থায় তো বিভিন্ন ধরনের কালচারাল চেঞ্জ হয়, ইকোনমিক্যাল চেঞ্জ হয়। তো এখন এই চেঞ্জগুলো হবে বা চেঞ্জটা করা হবে। তো সেক্ষেত্রে আমি যে আগেই প্রথমে বলেছি যে চিন্তা, যেটা থট প্রসেস, এই জায়গাটা খুব পরিচ্ছন্ন হইতে হবে। এই জায়গায় আমাদের অনেক ঘোষা হয়েছে। সালাম ভাই যেটা বললেন যে কি সাংসদ বা এমপি হইতে চাওয়া, কেন হইতে চায়? ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। কেন একজন ভিসি, বিএসএমওর ভিসি প্রাণগোপাল দত্ত বাই ইলেকশনে এমপি হয়েছে? একজন রিটায়ার্ড মেজর জেনারেল, চিফ অফ আর্মি স্টাফ জেনারেলউদ্দিন, উনি বিএনপিদের নমিনেশন পান না, যেহেতু ওখানে মান্নান হয়েছিলেন, উনি হলেন গিয়ে আওয়ামী লীগ, উনি ওনার চেহারা, চরিত্র, কথাবার্তা সব বিএনপিপন্থী, হলেন গিয়ে আওয়ামী লীগের এমপি। তারপর পা ভাঙলেন, হলেন গিয়া কি দপ্তরবিহীন মন্ত্রী, ইত্যাদি ইত্যাদি। তো ওনাকে আমরা এত সজ্জন দেখেছি আর্মিতে যে একজন রিটায়ার্ড লেফটেন্যান্ট জেনারেল এনাফ, তার এমপি হওয়ার দরকার কি? আর এমপি যে সৌন্দর্যটা, এটা তো বাংলাদেশে নাই, এটা ওয়েস্টে আছে। কত বলছি, এখানে তো এমপিদেরকে আমরা এই যে বিগত যে ইলেকশনগুলো হলো, ডাম ইলেকশন, রাতের 900, তো ওই যে তার শালা সুমন্দি সবাই গালি দেয়, যদুরা ভাই ভোট ছাড়া তো নির্বাচন করছেন, হো হো করে হাসে, একটা তাচ্ছিল্যের পাত্র হয়। আর এটা এই জন্য হয় যে আইদের মানি টাকা বানায় অথবা প্রভাব খাটায়, যে কারণে এইটা হইতে চায়। আজকে যদি নিজের খেয়ে বনের মোষ তাড়ানোর কথা থাকতো, আমার ভাই প্র্যাকটিস হচ্ছে না, আমাকে আহ্বায়ক বানাই দিচ্ছে, আমার সারাদিন এই অফিসে যেতে হয়, বিভিন্ন জায়গায় যেতে হয়, ট্যুর করতে হয়, আমি রুগী এসে বসে থাকি, রুগী দেখতে পারি না, কারণ আমার মেইন ডিমান্ড হচ্ছে এখানে। তাহলে আমি একদিকে আমার আয় কমে গেল, আবার খরচ বেড়ে গেল। কিন্তু ওখানে সাংসদ হলে পর টাকা বানাতে পারে, প্রভাব খাটাতে পারে। যারা মনে করেন ভালো মানুষ টাকা বানায় না, তারা কী করে প্রভাব খাটায়? প্রভাব খাটিয়ে সে বিভিন্ন ধরনের করে প্রভাব বিস্তার করে। তো এই যে পুরো ব্যবস্থাটাই যে অবস্থায় আছে, সেই জন্য আমাদের সেটাকে যে পরিবর্তন করবেন, আমি এই জন্য বলছি যে আমাদের রেস্টলেস হলে চলবে না। আমরা তো এই সরকার তো আমাদের সকলের অর্জন, যে সরকার আছে এখন, সরকার যাতে গাইডেড থাকে আমাদের মাধ্যমে, আমাদের পরামর্শগুলো নিয়ে ওই চাপটা আমাদের রাখতে হবে। এবং কিছু কিছু পরামর্শ নিচ্ছে না তারা, কিন্তু সরকারের মধ্যে যারা আছে একটু দুর্বল, আগের সরকারদের চাইতে বা চাইতে, কেয়ারটেকার সরকার চাইতে এবারে সরকার দুর্বল, বেশি দুর্বল, কিন্তু তাদের কিছু সুনিয়ত আছে। এবং যেটা বললেন যে সবাইকে কথা বলতে দেওয়ার, 16 বছর অভুক্ত ছিল মানুষ, কি অভুক্ত, কথা বলতে পারে নাই, এই জন্য মানুষকে একটু স্পেস দেওয়া, বলুক, তাদের কথাটা বলুক, এনার্কি না করলেই হলো। কিন্তু দেখছি সরকার এনার্কিকে ভয় পায়। আমাদের ডাক্তারদের একটা আন্দোলন হচ্ছে, ভাতা বৃদ্ধির আন্দোলন, বেসরকারি ট্রেনিং, ওদের কোনো টাকা পয়সা নাই, এবং তো এখন ওরা করবে, তো ওদিক থেকে বারবার টেলিফোন দিচ্ছে, তোমরা এটা করো না, তাহলে ভাতা বাড়াই দেন। তো এটা একটা আপোষ মীমাংসা হয়তো যাচ্ছে। তো সরকার এটা, সব সরকারই একটু রাজপথের আন্দোলনকে ভয় পায়। তো এইটা স্পেসও দিতে হয়, কথাও শুনতে হয়, একটা মাঝখানে একটা করতে। এবং এই যে সরকার যারা থাকে, তারা যখন জনগণকে মনে করে, কোনো আওয়াজকে মনে করে ভয় পায়, তখনই কিন্তু জিনিসটা ভালো থাকে না। আওয়াজ তো করবেই, জনগণ কথা বলবে না, জনগণ সরকার তো সম্পূরক, কেউ কারো তো প্রতিপক্ষ না। আমাদের রাজনৈতিক দলগুলো ক্ষমতায় গিয়ে তার প্রতিপক্ষ বানাই ফেলে, তার ইনটলারেন্স, অসহিষ্ণুতা শুরু হয়। এই জায়গাগুলোতে যারাই ক্ষমতায় আসুক, আমরা চাইব তারা এই দায়িত্বশীলতার জায়গায় থাকবে, জবাবদিহিতার জায়গায় থাকবে। জনগণকে মনে করতে হবে যে ওদের জন্যই আমি লিডার, ওদের জন্যই আমি আজকে মন্ত্রী, ওদের জন্যই আমি সাংসদ, এবং তাদের কল্যাণটা হলো প্রথম এবং প্রধান। রাজনৈতিক দলগুলো কি ক্রমশই তাদের চাপ বাড়াচ্ছে কিনা নির্বাচনের জন্য, নির্বাচন সামনে? না, নট দ্যাট। কারো কারো বক্তব্য হয়তো আসে, কিন্তু প্রিন্স ভাই যথার্থই বলেছে যে আপনি যৌক্তিক সময়টা আপনি নিন, এবং সেই ব্যাপারে যদি খুব সুস্পষ্টভাবে তারা কথা বলে। সেই যৌক্তিক সময়টা কতটুকু ডাক্তার ভাব, যে 31 ডিসেম্বর বা জানুয়ারির প্রথম সপ্তাহে যদি সংস্কার কমিশনগুলো প্রতিবেদন দিয়ে দেয়, তারপরে আসলে যৌক্তিক 25-এর শেষ 26-এর শুরু, এটা তো এরকম কথাই তো আসছে। তো আমরা সে পর্যন্ত অপেক্ষা করি। সংস্কার প্রস্তাবনার পরেও কি 1 বছর লাগবে? কিন্তু আমি বলি, আপনি যদি মেহমান দাওয়াত করেন, আগে তো পোলার চাল কিনবেন, আগে সালাদ কিনবেন না, সালাদের শশা টশা কিনবেন না। যে সমস্ত পতিত সরকারের
যে যুবলীগ ছাত্রলীগ এরা যে মানুষ মারছে, পুলিশদের মানুষ মারছে, এগুলোর বিচার চাই সবার আগে। এই বিচার হতে হবে। আমরা তো শহীদদের পরিবারের কাছে যেতে পারি না, কারণ আমার দৃশ্যমান যে ছাত্রলীগের ছেলেরা গুলি করছে তারা তো আছে, তাদেরকে ধরা হচ্ছে না কেন? এইটা যদি না করে এই সংস্কার মানুষকে ভোট দিয়ে আমরা কী করবো? আবার ভোট দেবেন, আবার একটা গ্রুপ আসবে, আবার এরকম হবে। আমার দরকার নেই তো সেটা। এই পতিত সরকারের এদের যদি বিচার হয় তাহলে ভয় পাবে যে আর কেউ এরকম স্বৈরশাসক হইতে চাইবে না, ফ্যাসিস্ট হইতে চাইবে না। এই বিচারটা আগে হোক। আর যে রাজনীতির কথা বলছেন সালাম ভাই, শ্রদ্ধা রেখে বলি যে রাজনীতিবিদদের সমালোচনা থাকবেই তো, কারণ আমাদের ব্রেনটাই আমার দেহকে নিয়ন্ত্রণ করে। রাজনীতিবিদরা দেশ চালায়, তাদের টুকটাক সমালোচনা মানুষ করবে, এটাকে আমরা ওয়েলকাম করবো। আমাকে সমালোচনা যদি আমরা গ্রহণ করতে না পারি তাহলে রাজনীতি কেন করবো? তাহলে গণতান্ত্রিক পরিবেশ বলতে কী বোঝায়? অনেক সমালোচনা করবে আমাদের কথাবার্তা, ওঠা বসার, আমার ইনকাম সোর্স, এইটা সেটা করতে থাকুক মানুষ। আমি যদি চোর না হই, আমাকে চোর বলে তো কি যায় আসে না, আমি তো টাকা বলো ওদিকে।